সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। অধ্যাপক শামীম রেজা আমাদের সঙ্গে রয়েছেন। শামীম, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তৈরির প্রস্তুতি, এনসিপির গতিবিধি দেখছে অন্যরা। ইত্তেফাক, বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর, ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন, ডক্টর ইউনূস। মানবজমিন, ডিসেম্বরের শুরুতেই নির্বাচন হতে পারে। নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি। সমকাল ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য, মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। কালের কণ্ঠ, যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ, নতুন দল, নতুন স্বপ্ন এবং তারুণ্যের দ্রোহ। আমাদের সময় নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন। রমজানের সাংগঠনিক কাঠামো দৃঢ় করতে চায় এনসিপি। কালবেলা বেনজিরের ডান হাত রুমি কামিয়েছেন 10 হাতে এনসিপির 217 সদস্যের ইনক্লুসিভ কমিটি। আমার দেশ মিথিলা অপর্ণাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্রের। মুক্ত পরিবেশে রমজানে এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ। দেশ রূপান্তর মধ্যপন্থা প্রতিষ্ঠা এই দলের বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনা নৃশংসতা নথিভুক্ত করা জরুরি। সময়ের আলো, কিছুটা স্বস্তি কাটেনি শঙ্কা, ইফতারের পণ্যেই বেশি ভোগাচ্ছে ক্রেতাকে। রূপালী বাংলাদেশ, নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি, বড় বাপের পোলায় খায় টোঙ্গার বইরে লইয়া যায়। ইনকিলাব স্থবির আবাসন খাত, শাপলা চত্বরের হত্যাকাণ্ড জাতিসংঘে নথিভুক্ত করার অনুরোধ। দিনকাল রমজান আমাদেরকে সংযম, ধৈর্যশীল গতি শেখায়। তারেক রহমান, স্বৈরশাসক হাসিনার নৃশংসতা নথিভুক্তির উপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার। করতোয়া ভোটার 12,37 লাখ। ভর্তিতে কোটা পাবে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রাইভেট পাওয়ার প্রডিউসার্স ফিয়ার ফিনান্সিয়াল স্ট্রেইন আউটেজেস এজ ফুয়েল ইম্পোর্ট ইনসেন্টিভ কাট। নির্বাচনের খবরাখবর আছে, ভোটারের 12,37 লাখ ভোটার, এইসব খবর আছে। আপনি নির্বাচনের নিশ্চয়ই নির্বাচনমুখী হতে যাচ্ছে দেশ, আপনার কি মনে হয়? অনেক কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন। না, কঠিন আমাদের যে কোনো লক্ষ্যই তো নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক আমরা রূপান্তর বলি, আর এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ। সেখানে তো নির্বাচনের বিকল্প নেই। এবং আমরা এর আগেও অনুষ্ঠানে বলেছি যে সংস্কার নির্বাচনের এই সমান্তরাল তর্কটাই অযৌক্তিক। এবং কোনো রাষ্ট্র সংস্কার ছাড়া যেমন এগোয় না, কোনো রাজনৈতিক ব্যবস্থা সংস্কার ছাড়া এগোয় না, কোনো প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার ছাড়া এগোয় না। আপনি যে কোনো ব্যবস্থা অন্তত এক যুগের মধ্যে 2 বার হলেও স্বল্প মেয়াদে সংস্কারের প্রয়োজন পড়ে, দীর্ঘমেয়াদী সংস্কারের লক্ষ্য রাখা হয়। অন্তত সেইভাবেই যে সমস্ত রাষ্ট্রগুলো অনেক দূর অগ্রগতি করেছে তারা সেইভাবে এগিয়েছেন। আর নির্বাচন মনে রাখতে হবে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গের একটা। আমরা যে সময় মোটামুটি নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করেছিলাম, যেটুকু সময় আমরা পেরেছি, সেখানে সীমাবদ্ধতা ছিল। সেটা আমরা এখনো বলি যে আমাদের প্রতিষ্ঠান তৈরি হয়নি। এবং অনেকে একে এক ধরনের ইলেকটোরাল ডেমোক্রেসিও বলতেন, আপনার নিশ্চয়ই স্মরণ আছে। সেটা তো মন্দের ভালো, তার সীমাবদ্ধতা থাকলেও তো একটা নির্বাচনের পদ্ধতির মধ্যে দিয়ে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করছেন, তারা সরকার গঠন করছেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পাকিস্তান রাষ্ট্রের 47-এর পর থেকে যতক্ষণ বাংলাদেশে অভ্যুদয়ের আগ পর্যন্ত তার যে অবস্থা ছিল, তার অন্যতম 2টো সংকটই ছিল কিন্তু তার সংবিধান এবং তার নিয়মিত নির্বাচন না হওয়া। আপনি যদি মোটা দাগে পাকিস্তান রাষ্ট্রের প্রধান সংকটগুলোকে চিহ্নিত করেন, তার অন্যান্য সমস্যাগুলো বাদ দিলে সে কখনো সংবিধানের প্রশ্নে একটা স্থির সিদ্ধান্তে যেতে পারল না। এবং নির্বাচনের যাবার মতো যে গণতান্ত্রিক শক্তির উপস্থিতি দরকার ছিল এই ধরনের একটা উপনিবেশ থেকে বেরিয়ে আসা একটা দেশের, তার প্রচেষ্টাই তার লক্ষ্য করা যায়নি। সে বারবার অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে। এবং আরো নিশ্চয় লক্ষ্য করেছেন যে তার স্থানীয় নির্বাচনের প্রতি খুব আগ্রহ ছিল। এবং আইয়ুব খানও স্থানীয় নির্বাচন করতে চেষ্টা করেছেন। 70 এবং 80-র দশকে আমাদের অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকাররাও ওই নির্বাচন আগে করার চেষ্টা করেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে গড়িমসি করেছেন। আমি আবারও বলছি, সংস্কারের যে পরিবেশ আমরা তৈরি করেছি, সংস্কারের যে প্রসঙ্গ আমরা উঠিয়েছি, তার সঙ্গে আমার ধারণা কেউ দ্বিমত পোষণ করি না, কোনোভাবেই দ্বিমত পোষণ করি না।
এবং জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু সুস্পষ্টভাবে প্রত্যেকে বলার চেষ্টা করেছি আমাদের নিজস্ব মত থাকতে পারে, কিন্তু এক একটা সন্ধিক্ষণে তো আমরা একমতে আসি সবাই। এবং সেই সময় কিন্তু আমরা বলেছি যে দেখেন, রাজনৈতিক দলগুলো সীমাবদ্ধতা আছে, অনেক সংস্কার তারা করেন না। অতএব এই সময় যদি সংস্কারের রূপরেখাগুলো আমরা তৈরি করতে পারি, সেখানে আমরা বাস্তবায়নযোগ্য কিছু কাজ তো করবই, এবং একই সঙ্গে আপনি যদি রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করেন, তাহলে এই সংস্কার আপনি 1 দশক 2 দশক 3 দশকে করতে সক্ষম হবেন কিনা। এটা তো একটা কন্ট্রাক্ট, আপনাকে একটা সোশ্যাল কন্ট্রাক্টে যেতে হবে, বা জনগণের সঙ্গে রাজনীতির একটা যোগাযোগ হতে হবে, একটা চুক্তি হতে হবে যে সে বাস্তবায়ন করবে। সে যখন ইশতেহার ঘোষণা করবে তখন আমরা দেখতে চাই যে এই সংস্কারের এই সুপারিশের কতটুকু তার মধ্যে আসলো। কিন্তু আপনি নির্বাচনের আলোচনাকে একদিকে রাখবেন আর কেবলমাত্র সংস্কারের আলোচনাকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি কখনো এটা বাস্তবায়নযোগ্য করতে পারবেন না। এবং এখন কিন্তু ওই ধরনের যুক্তি রাজনীতিবিদরা দেওয়া শুরু করেছেন। আমি একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে বলতে শুনেছি, বা গণমাধ্যমে উদ্ধৃত করেছে, যে যদি আপনি মনে করেন যে এই অভ্যুত্থান কেবল নির্বাচন করার জন্য হয়নি বা জাতীয়, তাহলে কি এই নির্বাচন কেবল স্থানীয় নির্বাচন করার জন্য হয়েছে? এখন আপনি এটা একটা হয়তো যুক্তির প্রশ্ন, কিন্তু এই কথা তো আসলে কোনো উত্তর দেওয়া যাবে না। আমরা কোনো কিছুর জন্য কোনো কিছু হয়নি, আমরা পরিবর্তনের জন্য করেছি, এবং এটা একটা অত্যন্ত রক্তাক্ত একটা অবস্থার মধ্যে দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অবস্থা আসতে পেরেছি। এটা একেবারে অপ্রত্যাশিত। এবং আধুনিক সময়ে এই বিশ্ব ব্যবস্থায় আমরা তো পৃথিবীর বাইরে না, সেখানে যে ঘটনা আমরা মুখোমুখি হয়েছি সেটা অকল্পনীয়। তার মধ্যে দিয়ে আমরা যে পরিবেশ পেয়েছি, সেই পরিবেশের পূর্ণাঙ্গ ব্যবহার করা। কিন্তু রাজনৈতিক রূপান্তরের যে প্রক্রিয়া, গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যদি আপনি প্রলম্বিত করেন বা আপনি বিলম্বের মধ্যে ফেলেন, তাহলে আপনার উত্তরণই হলো না আপনি প্রতিষ্ঠানগুলো কিভাবে দাঁড় করাবেন। আপনি যে আইন বিভাগের যে স্বাধীনতা চাইছেন, তার যে আরো স্বকীয়তা চাইছেন, সেটা বাস্তবায়ন তো যে কোনো সরকারি ব্যবস্থা ছাড়া হবে না, সেটা তো একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাকে করতে হবে। যতগুলো সংস্কার কমিশন আমরা করেছি, নির্বাচন কমিশন সহ, প্রত্যেকটা রাজনৈতিক প্রতিশ্রুতির দরকার। কারণ আপনি যেভাবেই পুনর্লিখন করুন আর পুনর্মার্জন করুন, আপনার শাসনতন্ত্র বলুন আর সংবিধান বলুন, যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় এটা পরিবর্তন করা সম্ভব একটা রাজনৈতিক ব্যবস্থায়। আপনি যেভাবে এটাকে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে এটার ব্যাপারে একটা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি তৈরি করেন, তেমন যে কোনো রাজনৈতিক ব্যবস্থায়ও এটার ভিন্নতা আনা অসম্ভব কোনো কিছু না, এবং সেটা বৈধভাবে আনা সম্ভব। অতএব যদি ওই আমাদের যোগাযোগটা ওইভাবে না হয় এবং আমাদের পারস্পরিক বোঝাপড়াটা যদি সেই জায়গায় না হয় যে সংস্কার তারা বাস্তবায়ন করবেন এবং করতে বাধ্য। যেমন ধরুন, আমি যদি বাস্তব উদাহরণ দিই, যে বিএনপি বলছে তার 31 দফা আছে, এটা ভালো কথা। তার 31 দফার অনেক কিছু হয়তো এই সময়ে যে আমাদের তরুণরা যে দাবি করছেন তার সঙ্গে মিলে যায়, আবার কোনো কোনোটা পুরোপুরি মিল নাই। এখন কি বিএনপি তার একদম 31 দফা যেভাবে লিখেছে তাতেই অনড় থাকবে? আমি তো মনে করি না। বিএনপির মতো একটা পুরনো দল যদি তার সেই প্রাজ্ঞ তার অবস্থায় এসে থাকেন, তাহলে সে এই অবস্থা থেকেও কিছু গ্রহণ করবেন। তরুণদের যে প্রত্যাশা, তারা যে সংস্কারের যে স্বপ্নের কথা বলছেন, যে দৃষ্টিভঙ্গির কথা বলছেন, আমি মনে করি যে তার কিছু যদি বিএনপি গ্রহণ করে যদি তার কিছু সেখান থেকে বাদ যায়, তা থেকে বিএনপি ছোট হয়ে যাবে। বিএনপি মোটেই ছোট হবে না, বরং প্রায় 5 দশকের একটা দল হিসাবে এটা তার দায়িত্ব তারও সংস্কার করা। সে যে বর্ধিত সভা করলো, সে কত বছর পর বর্ধিত সভা করছে, তার অন্যান্য কর্মী সভাগুলো নিয়মিত হচ্ছে কিনা, তার আভ্যন্তরীণ কাজগুলো, এই প্রশ্ন তো আমার করাও সংস্কারের অংশ। আমি কেবলমাত্র এই অংশে সংস্কার করছি, কিন্তু দলের সংস্কারের কথা বলছি না, তাহলে কিন্তু লাভ হবে না। এবং আমি নির্বাচনের কথা বলছি, নির্বাচনের সংস্কারের কথা বলবো, কিন্তু নির্বাচনের ব্যাপারে আমি একজন অস্পষ্টতা তৈরি করব, তাহলে তো আপনার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় সেখানে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কাগজে আসছে নোবেলজয়ী অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান অবস্থা, নির্বাচন সবকিছু নিয়েই কিন্তু কথা বলেছেন। আপনি কি দেখার সুযোগ হয়েছে? আমি পিটিআই তার সাক্ষাৎকারটি দেখেছি, এবং যদি তার চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করি, তিনি এই পরিবর্তনকে কিন্তু স্বাগত জানাচ্ছেন, এবং একই সঙ্গে বলছেন যে এই পরিবর্তনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগগুলো নিয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন, তার অভিজ্ঞতার কথা বলেছেন, তাদের সম্পর্কের কথা বলেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা বলেছেন, তার পৈতৃক বাড়ি, তার মাতুলালয়, তার আসা যাওয়া সব মিলে এর একটা বিশেষ উদ্দেশ্য আছে। অর্থাৎ পিটিআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের ব্যাপারে তিনি একজন বহিস্থ পর্যবেক্ষক হিসেবেই কথা বলছেন না, তিনি এদেশের মানুষের অংশ হিসাবে, এদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মতগুলো দিচ্ছেন। এবং প্রধান যে অংশগুলো তিনি বলছেন তার একটা হলো যে বাংলাদেশের যে ধারণা, বাংলাদেশের মানুষের যে ধারণা, যে চেতনা, যে রাজনৈতিক চেতনা, তার মধ্যে ফ্রিডম এবং প্লুরালিটি আছে। আপনার স্বাধীনতার যে ধারণা,
আপনার অনেককে নিয়ে চলার যে ধারণা, আপনি এখনো জাতিরাষ্ট্রের ধারণায় প্রতিষ্ঠা করতে পারেননি। আপনি সেটা নিয়ে কথা বলুন। এখন আমরা এই মুহূর্তে যে অবস্থায় আসছি, আমার সংবিধানের বুনিয়াদ কি হবে সেটার প্রশ্নে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। অনেকগুলো সুপারিশ আছে, সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, সুতরাং এটার গভীর সমালোচনা করবার সুযোগ নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কোনটা প্রকল্প আর কোনটা সংবিধানের বুনিয়াদ হবে, ভিত্তি হবে, তার মধ্যে আমরা এক করে ফেলছি কিনা। পৃথিবীর অনেক কিছু প্রকল্প আকারে চলতে পারে, মাল্টিকালচারালিজম একটা প্রকল্প চলতে পারে, বহুত্ববাদ, বিভিন্ন ধারণা নিয়ে পৃথিবীর বহুত প্রকল্প আছে। কিন্তু আপনি যখন স্বাধীনতার কথা বলছেন, আপনি যখন মৌলিক মানবাধিকারের কথা বলছেন, আমরা সংবিধান যখন রচনা করেছি প্রথম, তখন আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট রয়েছে। আমরা এখন সেটা আরো মৌলিক মানবাধিকারের কথা বা আরো মানুষের স্বাধীনতার প্রসঙ্গে আমরা আনবো। এবং আমরা যে একটা বহু জাতি, আমরা একটা জাতি রাষ্ট্র, সেই ধারণাটা রাজনৈতিকভাবে আমরা কখনো প্রতিষ্ঠিত করিনি, সামাজিকভাবেও করিনি, এবং আমাদের রাজনীতির ডিসকোর্স আমরা কোনোদিন সেটাকে আনিনি। সেটাকে আনা প্রয়োজন। আমি যদি অমর্ত্য সেনের কথা বুঝে ফেলি, তিনি কিছু ব্যাপারে আমাদেরকে সতর্কও করেছেন বা সংশয় ব্যক্ত করেছেন যে সম্ভবত বাংলাদেশ রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে ধর্মভিত্তিক যে উগ্রতা বা ধর্মকে ব্যবহার করে তার ব্যাপারে আমরা কি করতে যাচ্ছি। আমি নাম বলছি না, তিনি একটা দলেরও নাম উল্লেখ করেছেন যে তাকে এক ধরনের চেকের মধ্যে রাখা, যে তার কার্যক্রম কতটুকু আমরা দেখব বা কতটুকু আমরা গ্রহণ করব, সে ব্যাপারে বাংলাদেশের জনগণ বা রাষ্ট্র সরকার তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি অন্যান্য প্রসঙ্গে অগ্রগতির কথা বলেছেন যে আমাদের পুরনো যে সামাজিক অগ্রগতিগুলো ছিল, এটা তো বিশেষ কোনো সরকারের না। অথবা এই অনুষ্ঠানে আমরা বহুবার বলেছি যে অর্জন মানুষের শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের নারী উন্নয়নের ক্ষেত্রে, সেই অগ্রগতি তো একক কোনো সরকারের না, এদেশের মানুষের। বিভিন্ন সরকার যেমন কাজ করেছেন, আমাদের বেসরকারি সংস্থাগুলোর অসাধারণ ভূমিকা রয়েছে, আমাদের উন্নয়ন সহযোগীদের ভূমিকা রয়েছে, দাতা সংস্থাগুলোর ভূমিকা রয়েছে। প্রতিটা মানুষ সেখানে একটা লক্ষ্যের দিকে এগোতে চেষ্টা করেছে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, আমরা স্বাস্থ্যটাকে ইউনিভার্সাল করতে পারিনি। আমি যদি অমর্ত্য সেনের যে সাক্ষাৎকারের প্রসঙ্গ বললেন, তিনি সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন। এবং ওনার কথার সারাংশ আমি যতটুকু বুঝেছি যে ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে স্বাধীনতা এবং বহুত্ববাদের বিষয়টাকে আমাদের এই চিন্তা রাজনৈতিক পরিসরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ধর্মের ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, ধর্মকে আমরা কোথায় রাখবো, আমাদের জীবনাচরণের পর্যায়ে রাখবো নাকি আমাদের দেশ পরিচালনা, আমাদের রীতিনীতি, আমাদের আইনশাস্ত্র, সেখানে কতটুকু আমরা আনবো সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তার কতটুকু প্রতিফলন ঘটবে। আমার মনে হয় এটা উনি হয়তো একটা দার্শনিক জায়গা থেকে কথাগুলো বলেছেন, অত্যন্ত বর্ষিয়ান বিশ্বখ্যাত ব্যক্তি, এবং অর্থনীতি শুধু না, নোবেল পুরস্কার হিসাবে না, অধিকাংশ বিষয়ে তার অসাধারণ বুৎপত্তি এবং পাণ্ডিত্য। এবং আমি মনে করি যে তার এই যে বক্তব্য সংক্ষিপ্ত হলেও গভীর তাৎপর্য রাখে এবং আমাদের চিন্তা করা উচিত। আমি এটা প্রসঙ্গ শেষ করবার আগে বলি, বাংলাদেশ সেনাবাহিনীরও তিনি প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে এরকম মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী যে অন্য কোনো আকাঙ্ক্ষা দেখায়নি, আমি একটু বাংলা করে বলবার চেষ্টা করছি, সেটা তিনি প্রশংসা করেছেন এবং তিনি মনে করেন এটা তাদের দূরদৃষ্টি একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। আমি জানি না যে আমাদের গণমাধ্যমে যেটা আসছে ওনার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার কিনা, আমি যতটুকু পড়তে পেরেছি তার ভিত্তিতেই বললাম। আমার মনে হয় যে তিনি সম্ভাবনার কথাগুলো বলছেন, আমাদের চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনি একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, ভর্তিতে কোটা পাবে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। কোটার বিরুদ্ধে আন্দোলন করে তো তারা শহীদ। আমি নিজেও সন্ধ্যা থেকে সংবাদটা নিয়ে ভাবছি যে এখন আমি ঠিক নিশ্চিত নই যে আমরা চাকরির ক্ষেত্রে এবং ভর্তির ক্ষেত্রে এই পার্থক্যটা রাখবো কিনা। এমনি এটা আগে মুক্তিযোদ্ধাদের বা অন্যান্য ক্ষেত্রে সন্ত ছিল। এখন যদি বিশেষ স্তরের শিক্ষায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যদি বিশেষ সুবিধা প্রদান করতে হয় এবং আমরা সবাই যদি একমত হই, আমি মনে করি যে এর একটা স্তর এবং সময়কাল নির্ধারণ করা উচিত। যেমন যে কোনো, আমি যদি সামগ্রিকভাবে এই ধরনের পদ্ধতিগুলো যেসব দেশে আছে, আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কথাগুলো উল্লেখ করেছিলাম, বা যখন এটা কোটা বিরোধী আন্দোলন ছিল, যে পৃথিবীর যে কোনো দেশে এই ধরনের বিশেষ সুবিধার মূল্যায়ন করা প্রয়োজন এবং একটা সময় পরে এটা পুনর্মূল্যায়ন প্রয়োজন। যেমন দক্ষিণ এশিয়ার অনেক দেশে আছে, পাশের দেশেও কিন্তু আছে, যে আপনি কতদিন সুবিধা নিতে পারবেন, কি কি অবস্থা হলে আপনি সুবিধা প্রাপ্ত হবেন, আপনার পরিবারের কি ধরনের উপার্জন কম বা কোন পেশার লোক থাকলে আপনি সুবিধাগুলো পাবেন না। এমনকি আপনি যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে তাকান, অস্ট্রেলিয়ার মতো দেশে বা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কিছু সুবিধার বিষয় রয়েছে, কিন্তু সেটা কিন্তু মতি ভাই সাম্প্রতিক সময় পুনর্মূল্যায়ন করা হয়েছে। অত্যন্ত এলিট কিছু বিশ্ববিদ্যালয়, যেগুলো আমরা এক নামেই চিনি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা,
তারাও কিন্তু পুনর্মূল্যায়ন করেছেন যে আগে যে বিভিন্ন সম্প্রদায়কে তারা যে সুবিধাগুলো দিতেন, এশিয়ান, হিসপ্যানিক বা আফ্রিকান আমেরিকান কমিউনিটি, সেটা অনেক ক্ষেত্রে তারা দিতে চাইছেন না। তারা মনে করছেন যে এটা যথেষ্ট দেওয়া হয়েছে, মেধার ভিত্তিতে প্রয়োজন। কিন্তু আপনি যে প্রসঙ্গ উল্লেখ করলেন, এটা আমরা একটা রক্তক্ষয়ী অবস্থার মধ্যে দিয়ে আসছি এবং অসংখ্য পরিবার যাদের সদস্যরা এই হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, ভয়াবহভাবে তারা আহত হয়েছেন, এখনও সেটার আমরা যে তারা টেনে যাচ্ছেন এবং অনেকের উপরে হয়তো পরিবার নির্ভরশীল ছিল। তো সেই হিসাবে যদি আমরা সবাই একমত হই, এটা আমি মনে করি যে সবকিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে বরং সামাজিক এবং প্রয়োজনের নিরিখেও যদি দেখি, কিন্তু সেটাও আমি মনে করি যে একটা সময়ের একটা নির্ধারণ থাকা উচিত, যে আমি কতদিন পর্যন্ত এটা দিতে পারবো বা কোন সময়টা আমি পুনর্মূল্যায়ন করবো। আমি এর বেশি নিজেও আসলে আরো আমি মনে করি যে জেনে শুনে কথা বলা প্রয়োজন এবং এটা উন্মুক্তই রাখতে চাই। তাদেরকে হয়তো কোনো সুবিধা দেয়া যেতে পারে, অন্যান্য সুবিধার অবশ্যই অন্য কোনো কিছু দেয়া যায় কিনা সেটা, এবং এটাও খেয়াল রাখতে হবে যে আমি এই যে সুবিধা প্রস্তাব করছে তাতে আমাদের অন্য পশ্চাৎপদ কোনো গোষ্ঠী বা কোনো কমিউনিটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ তাদের যেসব সন্তানরা স্কুলে আসবেন বা একটু বড় পর্যায়ে পড়বেন, তারা যেন আবার অন্য কোনো ক্ষতির সম্মুখীন না হন, সেটাও খেয়াল রাখতে। এটার মধ্যে কোটা না বলে সেটাও করা যেতে পারে, এবং আমি নিজেও খেয়াল করেছি বারবার বিশেষ সুবিধা কথাটা ব্যবহার করছি, সেটাও কতখানি সঠিক আমি জানি না, কিন্তু যেহেতু প্রসঙ্গ উঠেছে এবং আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সুতরাং এটা যেন একটা আবার সেই পুরনো আলোচনা ফিরেও যেন না আসে, কাউকে বঞ্চিত করে। বা আমাদের তো আরো অনেক পশ্চাৎপদ কমিউনিটি আছেন, সম্প্রদায় আছেন, আবার যাদের কথা বলা হচ্ছে তারা আসলে প্রয়োজনের মধ্যে পড়েছেন, বিশেষ করে যারা মানে একেবারে জীবন রাখতে পেরেছেন, কিন্তু তাদের অবস্থাও কারো কারো ক্ষেত্রে চোখের, পায়ের, শরীরের, সে বর্ণনা আমরা নাই দিলাম, অনেক ঝুঁকিতে তারা আছেন। আমার মনে হয় যে যতটুকু তাদের সুবিধা দেওয়া যায় তাদের দিকে আমাদের সেটাও নজর দেওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। আপনি জানেন তো, ব্যবসায়ীদের আতঙ্ক না কাটার কারণটা হচ্ছে পরে কিন্তু শত শত কারখানা বন্ধ হচ্ছে। আমাদের যদি আইন শৃঙ্খলার কথা বলেন, সেটা নিয়ে তো আমরা নিয়মিতই কথা বলছি। এই মুহূর্তে একটা বিশেষ অপারেশনও চলছে এবং তাতে অনেক গ্রেপ্তারও হচ্ছে। আমি ঠিক জানি না, আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যান নেই যে কতটুকু অবৈধ মাদক সেবন বা অন্যান্য কাজের জন্য গ্রেপ্তার হয়েছে আর কতটুকু আইন শৃঙ্খলাকে ব্যাহত করছেন এমন লোক কি পরিমাণে, কি সংখ্যায় তারা গ্রেপ্তার হয়েছেন। তো যে কোনো অপারেশনকে শুরুতেই সমালোচনার চোখে দেখাটা ঠিক হবে না, তার কিছু সুবিধা অসুবিধা সবসময়ই থাকে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা পরেও করতে পারবো। তারপরেও অনুরোধ করবো যে আসলে যে উদ্দেশ্যে এটা করা, সেটার জন্য পুরনো সমালোচনার ক্ষেত্রে না পড়ে, আমরা যেন বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো বিশ্বাসের মানুষের প্রতি এটা ব্যবহৃত না হয়ে বরং প্রকৃতপক্ষে এই মুহূর্তে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন, যারা ঘটাতে পারেন, কারণ বিশেষ একটা পরিস্থিতির সুযোগে কিন্তু জেল ভেঙে লোকে বেরিয়ে গেছে আমাদের, কিন্তু সেটাও গণমাধ্যমের রিপোর্টে আমরা দেখেছি যে অত্যন্ত অনেক নটোরিয়াস ক্রিমিনালও জেল থেকে তারা বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। আমরা অনেকের নামেও বিভিন্ন সময় আপনারা প্রতিবেদন করেছেন, তারাও বাইরে আছে বলে আমরা শুনেছি। এবং প্রতিনিয়ত যে বিচিত্র ঘটনাগুলো আমাদের কানে আসছে, চলন্ত বাসে যে ঘটনাগুলো, ঢাকার বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় হত্যাকাণ্ড থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে, তার সঙ্গে আপনি ব্যবসায়ীদের যে সংখ্যার কথা বলছেন, বিভিন্ন অস্থিরতার কারণে, দাবি দেওয়ার কারণে, দেখুন এইটাও আজকেও যদি আপনি এটার সাময়িক সমাধানও করেন, আপনাকে মনে রাখতে হতে হবে যে এই পর্যন্ত দাবি দেওয়ার সংখ্যা কত, কয়েকশো। সেটাও তো আজ হোক কাল হোক, এ সরকারও যতদিন আছেন এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবেন, তাদের জন্য কি খুব সহজ কাজ হবে সেটা? অতএব আমরা যদি আগের আলোচনাতেও ফিরে যাই যে আমরা কতদিন এই দাবির মিছিল আমরা যোগ করতে থাকবো। আমরা এই মুহূর্তে বিচার বিশ্লেষণ করতে পারবো না যে কতটুকু দাবি অযৌক্তিক বা কতটুকু দাবি যৌক্তিক, কিন্তু দাবি আছে, সেটা যদি যৌক্তিক নাও হয় তাও নিরসন করা প্রয়োজন, আর যৌক্তিক হলে তো সেটা নিরসন আপনাকে করতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনগত একটা রায় আছে তার, যে এই বিশ্বাস করে, যেমন যে শিক্ষকদের ক্ষেত্রে এটা বলি, সেটা আইনি একটা প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু একই সঙ্গে এই 5,000-6,000 যে শিক্ষক বা চাকরিজীবীর পরিবারের কি হবে? তাহলে রাষ্ট্রকে তো অন্য ব্যবস্থা করতে হবে, যে সে সামাজিক সুরক্ষার মধ্যে আছে কিনা, তার অন্য সুযোগ উন্মুক্ত হচ্ছে কিনা। আপনি কিন্তু কেবলমাত্র একটা আদালতের রায় দিয়ে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারছেন না। সুতরাং আপনি যে ব্যবসায়ীদের প্রসঙ্গ বলছেন, এটা কেবলমাত্র সাময়িক না বা স্বল্প মেয়াদী না, এটা দীর্ঘমেয়াদীও। অতএব আমরা আগের আলোচনায় কিন্তু যারা আলোচনা করছেন, সেখানে এটাও মাথায় রাখতে হবে যে আমি যে সংস্কারগুলো চাচ্ছি, আমি যে বড় পরিবর্তন চাচ্ছি,
সেই পরিবর্তন করতে গেলে আমার যে এক ধরনের স্থিরতা প্রয়োজন, আমার যে গণতান্ত্রিক কাঠামো প্রয়োজন, এবং প্রতিষ্ঠানগুলোর কথা আমরা যে শক্তিশালীকরণের কথা বলছি, আমার মনে হয় যে এই ঘটনাগুলোকেও কিন্তু বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। সমকালের শিরোনাম হচ্ছে ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য। এই আলোচনা তো জুলাই থেকে আপনারা বিভিন্ন সময় আমরা জারি রেখেছি, যে এমনকি যদি এর সঙ্গে যোগ করি যে আল জাজিরার তো বড় প্রতিবেদনই আছে যে বিলেতের মতো জায়গায় 600-র উপরে কারোর সম্পদ থাকতে পারে, এবং ওই আল জাজিরা যখন প্রতিবেদনটি প্রকাশ করেছে, আমি আমার বিভিন্ন সময় বিলেতের বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক ছিলেন তাদেরকে অনেক সময় লিঙ্ক পাঠিয়েছি যে দেখো সারা জীবনে তো তুমি একটা বাড়িও করতে পারোনি, তো বাংলাদেশ থেকে গিয়ে 600-র উপরে বাড়ি এমন লোকও আছে। মানে এটা বিস্ময়ের উপরে বিস্ময়কর। এটার এখন আপনি দুবাইয়ের কথা বললেন, আরও অনেক জায়গার কথা আমরা শুনি, জানি, আমিও বাইরে গিয়ে মাঝে মধ্যে দেখি। এগুলো নিয়ে আর নতুন আলোচনার সুযোগ নেই, বরং আলোচনা এটুকুই করা যায় যে আমাদের যদি সেই সম্পদ ফিরিয়ে আনার সুযোগ থাকে তো ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। আমাদের জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন, আপনার আমারও পরিচিত এমন একজন এই চ্যানেলেরই অন্য একটা অনুষ্ঠানে একটা তথ্য এইভাবে দিয়েছিলেন যে যখন দেখা গেছে যে তার অভিজ্ঞতায় এভাবে আমরা অনুসন্ধান করি, কোনো সময় এই অর্থ কোথায় রাখা হলো সেটার খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে কোথায় চলে গেল, এইভাবে পৃথিবীর বহু দেশের, এইভাবে আমাদের মতো বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের এই অর্থের সন্ধান আর পাওয়া যায় না, যেটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত ল্যান্ড করলো। তো এই যদি বাস্তবতা হয়, এই জনপ্রিয় আলোচনা থেকে বেরিয়ে আসতে হবে, এবং শুধুমাত্র আশ্বাস দেওয়া যাবে না আমরা ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনলাম, প্রক্রিয়ার কথা বলতে হবে যে আমরা কতটুকু অগ্রগতি পেরেছি এবং কতটুকু এটাকে ঠেকাতে পারলাম। এখন আমি জানি না কতটুকু ফিরবে, সব জনগণের মতো আমিও আশা করি যে এটা ফিরবে, কিন্তু এর যে ঝুঁকিগুলো আছে, যে জটিল কুটিল পথ আছে, সেটাও জনগণের কাছে স্পষ্ট করা উচিত। এবং প্রতিবেদন হবে, আমরা পড়বো, আমরা দীর্ঘশ্বাস ফেলবো, হা হুতাশ করবো, কিন্তু দিনের শেষে কি দাঁড়াবে, এ পর্যন্ত কতটুকু ফিরিয়ে আনতে পেরেছে এবং কতটুকু ফিরে পাবার সম্ভাবনা আছে। বড় যে কথা, যদি আগের সেই সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, যে সেই ব্যবস্থা চাই যে এটা যাতে আর কোনোদিন সম্ভব না হয়। শুধু দুবাই না তো, আপনি জানেন যে মানে ইভেন লন্ডনেও সম্পদ আছে, আর তারপরে আছে কিতে কানাডার বেগম পাড়ায়। সম্পদ যখন আমাদের মতো দেশগুলো থেকে বেরিয়ে যায় তখন তো সেটা রাখার জায়গার অভাব নেই না, এবং নেওয়ার লোকের অভাব নেই। এবং আপনি নিজেও জানেন যে এই দ্বন্দ্ব পশ্চিমা বিশ্বে আছে। একদিকে সে স্বচ্ছতার কথা বলে, জবাবদিহিতার কথা বলে, সে ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত কঠোরতার কথা বলে, কিন্তু আবার যখন এই সমস্ত দেশগুলো থেকে অর্থ যায়, সে অর্থ তারা গ্রহণও করেন, অর্থ প্রক্রিয়াজাত করেন এবং নিজেদের কাজেও ব্যবহার করেন। এখন আপনারা আমার পক্ষে তো জেলেনস্কি এবং ট্রাম্পের মতো ওভাল অফিসে বসে এটা নিয়ে ঝগড়া করা সম্ভব না। আমাদেরকে কৌশলী হতে হবে, আমাদের বন্ধু রাষ্ট্রের সঙ্গে সেই সিদ্ধান্ত নিতে হবে। এই ঝগড়াটা কেমন হলো? এই ঝগড়াটা অনেক পক্ষের জন্যই ক্ষতি হলো এবং এটা আমাদের যে সরকারি ওরকম উন্নত রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে গণমাধ্যমের যে সম্পর্ক, তার উপর প্রভাব পড়বে, কূটনৈতিক প্রক্রিয়ার উপরে প্রভাব পড়বে। একটা বৃহৎ রাষ্ট্র কিভাবে অন্য রাষ্ট্রের নিরাপত্তাকে দেখে তার গুরুত্ব রয়েছে। এবং এই তো আরও অন্য আলোচনা তো আছে যে নেটোর ভবিষ্যৎ, ইউরোপকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলগত অংশীদার হিসাবে দেখবে, বা ইউরোপ কিভাবে তাকে দেখবে এবং ইউরোপ কিভাবে তার নিরাপত্তা বলয় সুরক্ষিত করবে, সে আলোচনা এই অনুষ্ঠানে আপনার মনে আছে যে যখন এই ঘটনা ঘটে আমরা খুব প্রান্ত থেকে আলোচনাগুলো করি। আমি এটাও বলেছিলাম আমরা বাংলায় আলোচনা করি, আমাদের আলোচনাকে উদ্ধৃত করে না, কিন্তু আপনার মনে আছে যে যুদ্ধের শুরুতে আমরা বলেছিলাম যে এটা ইউরোপ কতখানি সততা দেখাচ্ছে এই যুদ্ধটা থামানোর ব্যাপারে, এবং সেটা যত না করেছে তার চেয়ে নেটো তার ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে, ব্যক্তিগত বলবো না, তার সামষ্টিক সুরক্ষার ব্যাপারে সে বেশি আগ্রহ ছিল এবং যুক্তরাষ্ট্র সেইভাবে সেটাকে দেখেছে। এই আলোচনা কিন্তু বাংলাদেশে আমরা করেছি এবং তার কিছুদিন পর হেনরি কিসিঞ্জারও এটা লেখা লিখেছিলেন যে কতখানি এটা আসলে বাস্তবসম্মত হবে যে যুক্তরাষ্ট্র তাকে সহায়তা দেবে বা ইউরোপ তার নিরাপত্তার জন্য এটাকে একটা টেস্ট কেস হিসাবে দেখবে, এটাকে না থামিয়ে বা এটা শান্তি স্থাপনের ব্যবস্থা না করে। সুতরাং এখন এটা আরো স্বাভাবিক জটিল অবস্থায় গেছে। তো আপনি যেটা বলছিলেন, এটা ইউরোপ এখন জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছে, কারণ সে নিজেও তার নিরাপত্তা এবং তার নিরাপত্তা বিনিয়োগ নিয়ে শঙ্কার মধ্যে আছে এবং নিঃসন্দেহে রাশিয়া খুব সহজ বিষয় হবে না, সেও কিছুটা সুবিধা পেয়েছে। তো ওই ঘটনা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো, কিন্তু ঘটনার তাৎপর্য অনেক বেশি এবং আরো গভীরে প্রথিত। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।